উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ডাকপিওর চিঠি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব ৪৪। তনিমার বেশ রাত করে পড়ার অভ্যাস আছে। ডাক্তারি পড়ার শেষ নেই, দম পাওয়া যায় না। রাত ১২টা ৪৫। ঘুমে চোখ বারবার লেগে যাচ্ছে। তনিমা বই খাতা খুলে কলমে কি লিখছিল কিছু, কিন্তু বারবার ঘুমে চোখ বুজে যাচ্ছিল বলে মাথা ডুলছে বইয়ের উপরে। ঘুমে তনিমার কপাল টেবিলে পাড়ি খেতে ধরপড়িয়ে উঠে বসে। হাতের কলম রেখে দুহাতে তৈলাক্ত মুখ ঘষে ঘুমের রেশ কাটাতে যায়। তনিমার ক্লাসের আরও কিছু অ্যাসাইনমেন্ট বাকি। এখন ঘুমিয়ে গেলে সকালে কভার করা সময় পাবে না। তনিমা উঠে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসে। চোখে পানি পড়ায় ঘুমের রেশ আপাতত কেটেছে, তবে কিছুক্ষণের মধ্যে আবারও ঘুম এসে যায়। তনিমা ঘুম কাটাতে রান্নাঘরে যায়। গরম গরম কফি বানিয়ে ঘরে ফিরে আসে। এবার হয়তো তনিমার ঘুমের রেশ কিছুটা কমেছে। পড়াশোনায় বেশ মনোযোগ দিতে দেখা যায়। মধ্যরাতে হঠাৎ রিফাতের নাম ভাসে তনিমার ফোনের স্ক্রিনে। ভাইব্রেশনে ভৌ ভৌ শব্দে তনিমা বিরক্ত হয়। ভাবে মাহি হয়তো পড়া বুঝতে পারছে না বলে এত রাতে তনিমাকে কল করেছে। সচরাচর মাহি ছাড়া এত রাতে তনিমাকে অন্য কেউ কল করতে পারে না। সেই কথাটা তনিমার মাথায় আসেনি প্রথমে। তনিমা বইয়ের ওপর থেকে ফোনটা রিসিভ করে কানে ফোন ধরে বলে, বল। কলদাতা কে সেটা তনিমা দেখেনি, ভেবেছিল মাহি কল দিয়েছে। কিন্তু ফোনের ওপাশ থেকে বেশ অসন্তুষ্টির গলায় শোনা চায় রিফাতের। বল কি, একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এইভাবে কথা বলেন গুরুজনদের সাথে? এই শিখিয়েছেন পড়াশোনা করে? তনিমা চট করে কান থেকে ফোনটা সরিয়ে স্ক্রিনের রিফাতের নামটি দেখে জিভে কামড় দেয়। মাহি ভেবে কলটি রিসিভ করেছিল। তনিমা দমে না গিয়ে ফোনটি পুনরায় কানে ধরে রিফাতকে শুধিয়ে বলে, শিখেছি তো অনেক কিছুই স্যার, কিন্তু এত কিছু বিশ্লেষণ করতে গেলে আমার আগে জানতে হবে গুরুজনটা কে। আমার স্যার নাকি স্বামী? স্বামী হলে ইটস ওকে, সব কিছু জায়েজ। কিন্তু স্যার হলে বলতে হবে এত রাতে ছাত্রীকে কেন কল দিয়েছেন, সেটা কোন মতলবে? তনিমা বেশ চতুর, তার প্রমাণ রিফাত আরও আগেই টের পেয়েছিল তনিমার কথাবার্তায়। রিফাত এই মুহূর্তে নিজেকে তনিমার স্যার দাবি করলে তনিমা রিফাতকে কথার মায়ের পাচে ভাসাতে চাইবে হ্যানত্যান বলে। আবার স্বামী বললেও তনিমা ছাড় দেবে, বিষয়টা এমনও না। রিফাত তনিমাকে এই মুহূর্তে যায় বলে স্বীকারোক্তি দেবে, তাতেই তনিমা রিফাতকে কথার জালে ফাঁসাবে। তাই রিফাত তনিমার প্রসঙ্গ এড়াতে চেয়ে বলে, আপনার কাছে আমার ড্রাইভিং লাইসেন্স আর প্রয়োজনীয় কাগজপত্র রয়ে গিয়েছে, সেগুলো দিয়ে যান। আমি আপনাদের বাসার নিচে দাঁড়িয়ে আছি। তনিমা ধরপড়িয়ে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে জানালার পর্দা সরিয়ে নিচে উঁকে দিয়ে দেখে রিফাত গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তনিমা নিজেকে আড়াল করতে চেয়ে রিফাত দেখতে না পায়। তনিমা বলে, সরি স্যার, আমি একটা বিবাহিত মেয়ে। আপনি মধ্যরাতে হুটহাট এসে আমাকে এভাবে বাসার নিচে ডাকতে পারেন না। এতে লোকে খারাপ ভাববে। আমার স্বামীও মাইন্ড করতে পারে। আপনি বরং চলে যান স্যার, আমি আসবো না। রিফাত কানে ফোন চেপে তনিমার বিল্ডিংয়ের দিকে তাকায়। 4তলা বিল্ডিংয়ের 2য় ফ্লোরে হয়তোবা তনিমাদের ফ্ল্যাট। তনিমার রুমের কোনটা রিফাত জানে না। একটা রুমে এতক্ষণ আলো জ্বলছিল, কিন্তু এখন লাইট অফ। তনিমাই লাইট অফ করে জানালার পাশে দাঁড়িয়েছে। রিফাত বিরক্তি স্বরে বলে, তনিমা, কাগজগুলো আমার বেশ প্রয়োজনের, প্লিজ তাড়াতাড়ি দিয়ে যান। আপনার কোনো কাগজপত্র তো আমার কাছেই নেই স্যার। আমার স্বামীর কিছু কাগজপত্র আছে, ওইটা তো আর আপনাকে দেওয়া যাবে না, তাই না? আমার ওইটাই লাগবে, দিয়ে যান। তনিমা দুষ্টু হাসে। জানালার ফাঁক দিয়ে রিফাতকে দেখে বলে, তার মানে আপনি মানছেন আপনি আমার স্বামী হন, সেটা? আপনি যা ভাবেন তাই। এখন কাগজগুলো দিয়ে যান তো। রিফাতের কণ্ঠে স্পষ্ট বিরক্তির সুর। তনিমা বিষয়টি পাত্তা না দিয়ে বলে, কাগজ নিতে চাইলে আপনাকে আগে শ্বশুরবাড়িতে আসতে হবে। আপনি আসলে এত ফাজিল তনিমা, নাকি আমার সাথে এত ফাজলামি করেন, কোনটা? তনিমা কিছু না ভেবে চট করে উত্তর দিয়ে বলে, আমি ব্যক্তিগত সবার সাথেই ফাজিল। রিফাত চুপ করে যায়। তনিমা রিফাতকে ব্যক্তিগত ভেবে নিচ্ছে, বিষয়টা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। রিফাত খানিকটা সময় নিয়ে প্রসঙ্গ পাল্টে বলে, আমি দাঁড়িয়ে আছি, আপনি কাগজগুলো দিয়ে যান। রিফাত কল কেটে দেয়। তনিমাকে আর কিছু বলার সুযোগ দেয় না। তনিমা ফের একবার জানালা দিয়ে উঁকি মেরে রিফাতকে দেখে। বই খাতা বন্ধ করে পড়ার টেবিলের ড্রয়ার খুলে রিফাতের সেই দিনকার দেওয়া ওয়ালেট সহ প্রয়োজনীয় কাগজপত্রগুলো হাতে নেয়। রিফাতের দেওয়া টাকা থেকে তনিমা সেদিন 500 টাকা খরচ করেছিল। সেই 500 টাকা পরে আবার যোগ করে সব টাকায় রিফাতের ওয়ালেটে ঢুকিয়ে রাখে। তনিমা বাসার কাপড়ে বেরিয়ে যায়। বাড়িতে মা বাবা ভাই ভাবি সকলেই ঘুমে। তনিমা বাহির থেকে দরজাটা তালা মেরে বেরিয়েছে। রিফাত তনিমাদের বাড়ির গেট থেকে খানিকটা উত্তরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তনিমা গেটের তালা খুলে সেই দিকে এগোয়। রিফাত তনিমাকে লক্ষ্য করে। তনিমা সুন্দর, উজ্জ্বল ফর্সা গায়ের রং। এই যুগে একটা আধুনিক মেয়ে যতটা স্মার্ট এবং ভদ্র দেখালে সুন্দর দেখায়, তনিমা ততটাই সুন্দর। পিঠ অব্দি সোনালি চুলগুলো মাথায় ঝুঁটি বাঁধা, গায়ে লম্বা গেঞ্জি আর মেয়েলি ট্রাউজার পরা, সাদা ওড়নাটা চাদরের মতো করে শরীরে জড়িয়ে রাখা, মুখটা হালকা তৈলাক্ত ভাব। তনিমা রিফাতের কাছাকাছি এসে ওয়ালেট সহ কাগজপত্র বাড়িয়ে দিয়ে বলে, নিন। রিফাত সবগুলো জিনিস হাতে নেয়। ওয়ালেটের টাকা দেখে ভ্রু কুঁচকে তনিমাকে বলে,
ওয়ালেটের টাকা ফেরত দিচ্ছেন কেন? খরচ করেননি? না। কেন? ওগুলো তো আপনারই ছিল। আমি ব্যক্তিগত সম্পর্কের বাইরে কারো কিছু নেই না। আপনি যেদিন ব্যক্তিগত সম্পর্কের কেউ একজন হবেন সেদিন আমি নিজেই অধিকার দেখিয়ে খরচ করব। রিফাত কিছু বলে না। তনিমার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে বলে, আপনি এত রাত অব্দি জেগেছিলেন? তনিমা হতাশায় তিল মিলিয়ে বলে ওঠে, আপনাদের স্যারদের মধ্যে কি কোনো মায়াদয়া আছে স্টুডেন্টদের প্রতি? প্রতিটা স্যারই ক্লাসে এত এত পড়া দিয়ে চলে যান। একটা বারো চিন্তা করেন না স্টুডেন্টরা এত পড়া কিভাবে শেষ করবে? আপনারা আসেন, ক্লাস করেন, এত এত পড়া দিয়ে আবার সুন্দর করে চলে যান। আর আমরা এত রাত জেগে পড়লেও বালের এত পড়া শেষ করতে পারি না। মাথা মাঝের মধ্যে হ্যাং হয়ে যায়। তারপর পড়ার আগামাথা কিছুই বুঝি না। না বুঝি তখন ওড়াধরা মুখস্থ করি। বাল পড়ালেখা ছেড়ে যে জামাইয়ের ঘর করব সেই উপায়ও নেই। জামাইও মন বোঝে না। সব দিকেই ঝামেলার শেষ নেই। তনিমার জায়গায় অন্য কেউ হলে রিফাতের মুখে এতক্ষণ খই পড়ত, কিন্তু সে তনিমার শেষের কথাগুলো শুনেও তেমন গুরুত্ব দেয়নি। রিফাত, রাতিল, মারি তিনজনেই ভালো স্টুডেন্ট ছিল। ভালো স্টুডেন্ট থাকায় তারা আজ লাইফে সেটেলড হতে পেরেছে। কিন্তু তনিমা যে সঠিক গাইডলাইন পাচ্ছে না বলে পড়াশোনা নিয়ে হিমশিম খাচ্ছে, সেটা রিফাত বুঝতে পেরে বলে, আপনি টিউশনি নেন না? নি, মোজাম্মেল স্যারের কাছে। কিন্তু স্যার সপ্তাহে 2 দিন একটা সাবজেক্ট বোঝান। বাকি সাবজেক্টগুলো আমার একাই কভার করতে কষ্ট হয়। তখন এর কাছ থেকে ওর কাছ থেকে নোট চেয়ে চেয়ে পড়তে হয়। রিফাত তনিমার অসুবিধা বুঝে বলে, ঠিক আছে, কাল থেকে আপনি কোনো সাবজেক্ট না বুঝলে আমার কাছে যাবেন, আমি বুঝিয়ে দেব। তনিমা অবাক হয়ে বলেন, আপনি আমাকে পড়াবেন? সত্যি? জি। কোনো বিষয় না বুঝলে কলেজে ছুটির পর যাবেন, আমি বুঝিয়ে দেব। তনিমা আনন্দের সম্মতি তো দেয়, আচ্ছা বলে। রিফাত ওয়ালেটের সবগুলো টাকা বের করে তনিমার হাতে গুঁজে দিয়ে বলে, আমি কোনো কিছু দিলে সেটা আমাকে রিটার্ন করবেন না, এটা আমার পছন্দ না, বুঝেছেন? আপনি তো স্বেচ্ছায় দেননি, আমি জোর করে নিয়েছিলাম। আপনার সেই অধিকার আছে জোর করে নেওয়ার, তার জন্যই নিয়েছিলেন। আমি কিছু মনে করিনি। তার মানে আপনি মানছেন আমাদের সম্পর্কটা, তাই তো? আমি কিন্তু আপনার চিঠিওয়ালা না তনিমা। তনিমা চট করে জবাব দিয়ে বলে, ওকে। তনিমার ওকে বলাতে রিফাত অবাক হয়ে বলে, ওকে মানে? আপনার সমস্যা নেই যে আমি আপনার চিঠিওয়ালা না এটাতে? তনিমা সুন্দর হাসে। গালে আসা চুলগুলো কানের পিছে গুজে বলে, আপনি আমার চিঠিওয়ালা, আপনি আমার স্বামী, আমি আপনার বউ। রিফাত তনিমার মুখ দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ভেতরে যান। আপনি আসবেন না? না। তনিমা ভেতরে যায় না, রিফাতের সামনে দাঁড়িয়ে থাকে। রিফাতের দৃষ্টি তনিমার ওপরে। তনিমা এদিক সেদিকে তাকিয়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে প্রশ্ন করে বলে, আমি আপনার ছাত্রী বলে আমাকে মেনে নিতে আপনার সমস্যা হচ্ছে, তাই না? রিফাত তনিমার সাথে হুট করে হওয়া বিয়েটা নিয়ে আজও কিছু ভাবেনি। তার ভাবান্তর শূন্য। তনিমা চিঠিওয়ালাকে খুঁজছে, যেটা রিফাত না। সে অলরেডি তনিমাকে এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। তনিমা যেটা বিশ্বাস করছে না। রিফাত এতদিনের ভাবনাই ছিল সে তনিমাকে এই বিষয়টা বুঝিয়ে বিয়েটা থেকে বেরিয়ে আসবে। কিন্তু তনিমা রিফাতের প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে, যেটা না চাইতো রিফাত তনিমাকে নিয়ে ভাবতে বসে। যদি তনিমা চিঠিওয়ালাকে বাদে শুধু রিফাতকে চাইতো তাহলে হয়তো হিসাব আলাদা হতো। তনিমাকে হয়তো রিফাত স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা চিন্তা করত। রিফাত তনিমাকে পাল্টা প্রশ্ন করে বলে, ধরেন কখনো জানতে পারলেন আমি আপনার অনুসন্ধান করা সেই চিঠিওয়ালা না, তাহলে কি আমার সাথে এই বিয়েতে থাকতে চাইবেন? জি। তনিমা রিফাতের কথার অর্থ কিংবা গভীরতা না বুঝে চট করে হাতে উত্তর দিয়ে বসল। রিফাত তনিমার মুখের দিকে তাকিয়ে তীক্ষ্ণতার সাথে বলে, আমি একবার হাত তুললে কিন্তু আপনি ছাড়তে চাইলেও ছাড়বো না তনিমা, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নিয়েই আমি আপনাকে বিয়ে করেছি। তাহলে বেশ, আমাকে কিছুদিন সময় দেন সবটা মানিয়ে নেওয়ার। আমি একবার কোনো কিছুতে জড়িয়ে খেলে পরে আর বেরোতে পারি না। আপনাকে যখন বলছি মেনে নেব, তখন আর মৃত্যুর আগে ছাড়ছি না। আপনি ছাড়তে চাইলেও ছাড়তে পারবো না। ভীষণ ভালো লাগা ছেয়ে গেল তনিমার মন ও মস্তিষ্ক জুড়ে। লজ্জায় আর অস্বস্তিতে মাথা নত হয়ে আসলো তনিমার। রিফাত বেশ উদাসীন দৃষ্টিতে তনিমার লজ্জা মিশ্রিত মুখটা দেখল। রিফাত সবসময় চাইতো সে কাউকে পছন্দ করে বিয়ে করবে, কিন্তু সে যে তার ছাত্রীর সঙ্গে ফেসে যাবে এটা দুঃস্বপ্নেও ভাবেনি। হয়তো এটাই নিয়তি। ভোর রাতে হাসান ধান খেতে জমিতে পানি দিয়ে বাড়িতে এসেছে। খেতে উইটার মেরে ঘাস পরিষ্কার করে ড্রেন কেটে দিয়ে নতুন পানি করে এসেছে খেতে। কাঁধে উইটার মেশিনটা পাশে রেখে উঠানের সামনে খোলা বারান্দায় বসে হাঁপাতে লাগে। গলা ছেড়ে ডাকে নূরজাহানকে, আম্মা আমারে 1 গ্লাস পানি দিয়া যান। আজ সোমবার, সকাল 7টার ঘর। সাজিদ, মাজিদ কেউ বাড়িতে নেই। শুক্রবার করে মাজিদ বাড়িতে আসবে। জমি থেকে ফেরার পর হাসানের সঙ্গে এলাকার মাসুদ মাস্টারের দেখা হয়েছিল। লোকটা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হাসানকে জমিতে কাজ করতে দেখে দাঁড়াই। এক কথায় দুই কথায় হাসান মাসুদ মাস্টারকে নিজে তার বড় ছেলে তৌহিদের জন্য আশানুরের বিয়ের কথাটা তোলে। মাসখানেক আগে নূরজাহানের বিয়েও আগে মাসুদ মাস্টারের বড় ছেলের জন্য আশানুরের বিয়ের সিদ্ধান্ত এসেছিল। হাসান, মাজিদ, তাহানুর সবাই এই বিয়েতে সম্মত ছিল, কিন্তু মাঝে নূরজাহানের বিয়ে নিয়ে ঝামেলা হয়। আশানুরের বিয়ের বিষয়টা
মাথা থেকে ছুটে যায়। মাসুদ মাস্টারের আর্থিক অবস্থা ভালোই খারাপ না। এই গ্রামের প্রধান 5 জন গণ্যমান্য পরিবারের মতোই তাদের মান মর্যাদা। বিয়েতে অসম্মতি দেওয়ার কোনো কারণ দেখছে না হাসান। সবচেয়ে বড় কথা, তৌহিদ ছেলেটা বেশ ভালো ও ভদ্র। এখন সে গ্রামের বাজারে 2-3টা দোকান নিয়ে কাজ কারবার করে, ইনকাম ভালোই। এর থেকে বড় কথা হলো, হাসানের পরিবারের নামে এত বদনাম এলাকায় থাকার পরেও মাসুদ মাস্টারের মতো গণ্যমান্য মানুষ ওনার মেয়ে আশানুরের ছেলের সঙ্গে বিয়ে করাতে এসেছে। এটাই সৌভাগ্য। হাসানের ভাবনার সুতো ছিঁড়ে তাড়ানোর ছেলের পাশের মোড়ায় বসে। হাসান মাটিতে বসে উঠানের দিকে চেয়ে থাকে। মায়ের উপস্থিতি বুঝে বলে, আজই খেতে মাসুদ মাস্টার আইছিল। এর বড় পড়ার লইগা আমাকে আশানুরের বিয়ার কথা কইয়া গেছে আবারও। কি করুম আম্মা, সম্বন্ধটা ভালা, ফিরাই দেই কেমনে? ফিরাই দিবি কেন? এমন ভালা সম্বন্ধ বারবার তোর মাইয়ার লইগা পাইবি হাসান। মাসুদ মাস্টারের বংশ ভালা, হুনসি পোলাটাও কাজকর্মে কর্মিক। আমাকে আশানুর সুখে থাকবো। মা ছেলের কথার পাছে ফোড়ন কাটে শাহানা পেছন থেকে খেকে উঠে বলে, আপনার এক চোখকে ঘি আর অন্য চোখকে তেল। নূরজাহানের মতো কলঙ্কিত মায়ারে কোটিপতি দেখা বিয়া দিছেন। শহরে থাকবো, বিলাসিতার জীবন পাইবো। আর আমার আশানুরের বেলায় 2 নিয়তি। সারা জীবন আমার কলিজাটাই যেমন দাগ দিছেন, এখন আমার মাইয়ার কপালটাও পুরাইতে চাইছেন আপনার মা পোলা মিল্লা। আমি সেইটাই হইতে দিব না। আমি এখনো বাইসে আছি। আমার জীবন আঙ্গার কইরা আমি সতীনের মাইয়ার এমনি পালি নাই। আমার পালনের ঋণ শোধ করার লাগবো আপনা করে। আমার আশানুরের বিয়া নূরজাহানের মতো কোটিপতির ঘরে দিতে হইব। নূরজাহান বাবার জন্য পানি নিয়ে এসেছিল বারান্দায়। নূরজাহানের পেছন পেছন শাহানাও বারান্দায় দরজার সামনে এসে দাঁড়িয়েছে। হাসান তারানুরের কথা শুনে বিদ্রুপ করে উঠে জবাব দেয়। নূরজাহান কোমর নুইয়ে হাসানকে পানি দিচ্ছিল। নূরজাহানের হাত থেমে যায় শাহানার কথায়। নূরজাহান ঠাই জমে উঠে দাঁড়ায়। তারানুর নূরজাহান দুজনেই শাহানার তিরস্কারের মুখটার দিকে তাকিয়ে থাকে। হাসান শাহানার সঙ্গে কথা বলে না, চোখ তুলে তাকায়ও না শাহানার দিকে। সেদিনের নূরজাহানের ঘটনার পর থেকে হাসান নূরজাহানের থেকে পানি গ্লাসটা নিয়ে নীরবে পান করে। হাসানকে চুপ থাকতে দেখে তারানুর প্রতিবাদ করে বলে, এগুলো কি কও বউ? আবার নূরজাহানের কোটিপতি ঘরে বিয়া দিছি? নূরজাহান হের কপালে গেছে কোটিপতির ঘরে। আল্লাহ জোড়া লেখা রাখছিল হের লইগান নূরজাহানের বিয়া শহরের পোলার লগে হইছে। নইলে তুমি তো হেরে মারতেই চাইছিলা, শেষ পর্যন্ত পারলা না। আল্লাহ বাসাইবার মালিক, তাই নূরজাহানরে বাসাইয়ে রাখছে। কথায় আছে না, রাহে আল্লাহ মারে কেটা। তারানুর কখনো শাহানার বিপক্ষে কথা বলতো না, কিন্তু আজকাল বলে। নূরজাহানের হয়ে এটা সেটা বলে উত্তরও দেয়। শাহানার আগে তেল মিলিয়ে বলে, আমার এইসব কথা কইয়া দমাইতে পারবেন না আপনারা মাপোলা। আমি আপনাকে মাপোলারে নারী ভুড়ি বুঝি। এই সংসারে জান দিয়া খাইটাও দাম পাইলাম না আইসো। আপনার পোলা মাইয়া মিল্লা আমার সোনার সংসারে সতীনের ঠাঁই দিছেন। আমার এত ভালোবাসার পরেও আপনার পোলা সারাক্ষণ আয়সা আয়সা করতো। আর এখন আয়সার মাইয়া নূরজাহান নূরজাহান করে। এই সংসারে আমি আর আমার পোলা মাইয়া হইল পরকাসা। আমাকে কোনো দাম নাই। আপনার পোলা চোখে সব দামি মানুষ হইল নূরজাহান আর হের মাই আয়সাই। এত বছর ধরে এই সংসারে কামলা খাইটাও আপনা করে মন পাইলাম না। আমার সাপ কথা হনেন আম্মা। নূরজাহানের মতো কলঙ্কিত মাইয়া যদি কোটিপতি করে বিয়া দেওয়ান যায়, তাইলে আমার পবিত্র মাইয়া আশানুরের বিয়া ও নূরজাহানের বরাবরই ঘরে দেওয়ান লাগবো। নইলে আমি এই সংসারে আগুন লাগাইয়া দিমুখ হইয়া দিলাম। তারানুর শাহানাকে বিদ্রুপ করে কিছু বলতে চেয়েছিল। হাসান পানির গ্লাসটা নূরজাহানের হাতে দিয়ে তারানুরকে বলে, আমরা পোলা মাইয়া সব আমার লইকাই সমান। কাউরে আমি দুচক্ষে দুনিয়াতে দেখি নাই। নূরজাহান যেমন আমার মাইয়া, আশানুরও আমার মাইয়া। আমি চাই আশানুরের বিয়া ও নূরজাহানের লাহান বড় ভালা জায়গায় হোক। এতে বাপ হিসেবে আমি আনন্দবোধ করুম। আমার 2টা চোখের মনি বিয়া ভালা জায়গায় হইছে। তার স্বামী সংসার লইয়া ভালা আছে। একটা বাপ হইয়া আমার গর্বিত বিষয় হইব। নূরজাহানের বিয়া আমি দেই নাই। নূরজাহানের ভাগ্য ছিল তাই ওইখানে বিয়া হইছে। আমি মাসুদ মাস্টারের পোলার সম্বন্ধ না হই ফিরাই দিমু আম্মা, কিন্তু নূরজাহানের শ্বশুরবাড়ির বরাবর করার মতন কোনো সম্বন্ধ আমার হাতে নাই। যদি কারো হাতে ভালো সম্বন্ধ থাকে তাইলে আমারে কইও, আমি খোঁজ নিয়ে সেখানে আশানুরের বিয়া দিমু। শাহানা যেন হাসানের এই কথায় অপেক্ষায় দাঁড়িয়েছিল। হাসানের কথা শেষ হওয়া মাত্রই শাহানা বলে, নূরজাহানের জামাইয়ের লগে যে ডাক্তার পোলাটা আইছিল আমাকে বাড়িতে রাতিল নাকি কি, হেলইকা আমার আশানুরের বিয়ার কথান কও। নূরজাহান, হাসান, তারানুর সকলে চমকে একে অপরের মুখ চাওয়াচাই করে। আশানুর মায়ের চিল্লাচিল্লি শুনে ভাতঘর থেকে দৌড়ে এসে এসব কথা শুনে পাথরের মতো জমে দাঁড়ায়। মাছিদের বউ নদীও শুনছে সব। নূরজাহানের শরীর মৃদু কাঁপে ওঠে শাহানার কথা শুনে। কাল রাতে ঘরে ফিরে নূরজাহান সুখের মুখ থেকে শুনেছে ডক্টর রাদিল আর সুখ ওরা 3 বছর ধরে রিলেশনশিপে আছে। সুখ নিজের পরিবারকে জানিয়েছে এই কথাটা। নূরজাহান ওর শাশুড়ির সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছে, ওই বাড়ির সবাই রাদিল আর সুখের বিয়েটা নিয়ে সম্মত দিয়েছে। হয়তো কয়েকদিনের মধ্যে আলোচনা করে সুখ রাদিলের বিয়ের বিষয়টা কিছু একটা করবে। কিন্তু এই মুহূর্তে শাহানার এমন প্রস্তাবে নূরজাহানের শ্বশুরবাড়িতে ঝড় তুলতে পারে।
নূরজাহানকে এই নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তাও ওই বাড়ি থেকে শুনতে হতে পারে। নূরজাহানের ঠাঁই এখনও স্বামীর ঘরে হয়নি। এর মাঝে শাহানার প্রস্তাবে নির্দ্বিধায় ওই বাড়ির মানুষ ভাববে। লোভে পড়ে নূরজাহান এখন নিজের বোনকে ওই বাড়িতে ছেলের সঙ্গে বিয়ে দিতে যাচ্ছে। বারান্দার সাথে লাগোয়া নূরজাহানের ঘরটা। বারান্দায় বসে কেউ কথা বললে সেটা নূরজাহানের ঘর থেকে স্পষ্ট শোনা যায়। সাত সকালে সুখ রাতকে ঘুম দেখে এসেছিল নূরজাহান। যদি এখনো ভাবে শাহানা চিল্লাচিল্লিতে সুখের ঘুম ভেঙে যায় আর কথাগুলো শুনে নেয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সুখ ওই বাড়ির সকলের আদরের। নূরজাহানের শ্বশুর শাশুড়ি তো মেয়েকে ছাড়া কিছুই বোঝে না। শাহানার কথাবার্তা যদি সুখ কিংবা রাত শুনে ওই বাড়িতে বলে দেয়, তাহলে নূরজাহান ওই বাড়ির সবার চোখে ছোট হয়ে যাবে চিরতরে। তারানুর আশ্চর্য হয়ে বলে, কি কও বউ, এই কথা ওই বাড়িতে শুনলে আমাকে মান সম্মান কিছু থাকবো? হেরা তো আমাকে লোভী মানুষ মনে করব। হেরা কি মনে করব না করব এই কথা আপনারা অগ্রিম কেমনে কন? নূরজাহানের মতো নষ্টা শরীরে যখন ওই বাড়ির মানুষ মাইনা লইছে, তখন আমার পবিত্র আশানুরেও মাইনা লইব। আপনারা বিয়ের প্রস্তাব দেন হে করে, নইলে আমি এই সংসারে আগুন ধরাই দিমু কইয়া দিলাম। শাহানার রাগারাগি ভঙ্গিতেই চলে যায়। নূরজাহানের চোখে পানি টলমল করছে শাহানার কথায়। হাসান তারানুর হতবুদ্ধি হয়ে বসে আছে। আশানুরও হাসানের মতো করে শাহানার সঙ্গে কথা বলে না। আজও চুপ করে থাকলো। শাহানা চলে যেতে আশানুর বারান্দায় হাজির হয়। হাসানকে বলে, আমার তৌহিদ ভাইরে বিয়ে করতে কোনো আপত্তি নাই আব্বা, আমি রাজি। আপনি মাস্টার কাকারে সম্মতি দিয়ে দেন আব্বা। হাসান শাহানার সঙ্গে তো কথা ধরে আপত্তি ধরে জানতে চাইল, কিন্তু আপনার আম্মা? আশানুর হাসানকে থামিয়ে বলে, বিয়ে আমি করবো আব্বা, এখানে আমার সম্মতি গুরুত্বপূর্ণ। আমি জানি আমার আব্বা আমার জন্য ভুল কাউকে বাছাই করবেন না। আমার ভরসা আছে আপনার উপরে। আপনি মাস্টার কাকার পরিবারকে বলে দেন আসতে। তারানোর মাঝে ফোরন কেটে বলে, তোর আম্মা ভেজাল করব। মাস্টার পরিবারের মানুষরে ডাইকা আনার পরে যদি তোর আম্মা হেগো অসম্মান করে, তাইলে কি হইব? গ্রামে মুখ দেখাইতে পারুম আমরা? এমন কিছুই হবে না দাদি, আমি আম্মাকে বোঝাবো, চিন্তা করো না। হাসানের চিন্তিত কপালের বলি রেখা কোমল হয়। হাসান জানে শাহানা কীরকমের মানুষ। শাহানা সহজে কাউকে ক্ষমা করতে পারে না। মানুষ কথার মনে রেখে দ্বিগুণ হারে সেটা তিলে তিলে ফেরত দিয়ে কষ্ট উপহাসে। যার ভুক্তভোগী হাসান ও নূরজাহান দুজনেই। এখন হাসান শাহানুরের জীবনটাও নিজের মতো করে চালাতে যাচ্ছে। আল্লাহ জানে এর ফল কি হয়। নূরজাহানের মনের সংশয় দ্রুত নিজের ঘরে ঢুকে। সুখ শাহানার চিল্লাচিল্লি কথা শুনেছে কিনা সে ভয়ে আছে। ঘরে ঢুকে নূরজাহানের কলিজা মুচড়ে ওঠে সুখকে দুই হাঁটুতে মুখ গুজে কাঁদতে দেখে। ভয়ে নূরজাহানের গলা শুকিয়ে এলো। সুখ কাঁদছে মানে শাহানার কথাবার্তা সব শুনেছে। রাত ছোট মানুষ হওয়ায় সে এখনও বিছানায় ঘুমোচ্ছে। নূরজাহান বিচলিত ভঙ্গিতে খাটের কিনারায় বসে সুখের মাথায় হাত রেখে বলে, সুখ লক্ষ্মীটি, কি হয়েছে? নূরজাহানের কথার সাথে সাথে সুখ নূরজাহানকে চাপড়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলে, আমি রাতিল ভাইকে অনেক ভালোবাসি ভাবি। রাতিল ভাই আমার অনেক শখের পুরুষ। তাকে আমি ভালোবাসি বলেই তার বিরুদ্ধে গিয়ে তাকে হাসিল করতে চাচ্ছি। তুমি ভাবি রাতিল ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি পারবো না রাতিল ভাইকে ছাড়া বাঁচতে, মরে চাপো। নূরজাহান বুকে চাপ অনুভব করে। কম্পিত হাতটা সুখের পিঠে রেখে সান্ত্বনা দিতে চাচ্ছে, কিন্তু কোনো কথাই খুঁজে পাচ্ছে না। সুখের কান্নায় রাত ঘুম ঘুম চোখে ধরপড়িয়ে উঠে বসে। ওই ঘর থেকে হাসান তাড়ানোর আশানুরও দৌড়ে আসে। সুখ কেন কাছে বিষয়টা কারো কাছে নূরজাহান স্পষ্ট করল না। তবে আশানুর খানিকটা আজ করতে পেরেছে বলে হাসান ও তারানুরকে পাঠিয়ে দেয় নিজেদের ঘরে। আশানুর সুখের মুখোমুখি বসে সুখের মাথায় হাত বুলিয়ে একটা লুকোনো গোপন কথার স্বীকারোক্তি দিয়ে বলে, তুমি আমার আম্মার কথায় কিছু মনে করো না সুখ। আমি আমার আম্মার কথায় কাউকে বিয়ে করব না। আমার জন্য যে বিয়ের সম্বন্ধটা এসেছে সেই ছেলের সঙ্গে আমার 2 বছরের প্রেম আছে। আমি বিয়ে করলে তাকে বিয়ে করব। তুমি নিশ্চিন্তে থাকো তো, তোমার রাতিল ভাইকে কেউ নিবে না তোমার থেকে। আশানুরের কথায় নূরজাহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নূরজাহান হতবুদ্ধ হয়ে অবাক চোখে আশানুরের দিকে তাকিয়ে শুধালো, তোমার তৌহিদ ভাইয়ের সাথে সম্পর্ক আছে বুবু? আশানুর অবলীলায় স্বীকারোক্তি দিয়ে বলে, এই জন্যই মাস্টার কাকা বারবার আব্বার কাছে তোমার বিয়ের প্রস্তাব পাঠাচ্ছিল। তাহলে তৌহিদ ভাই কি ঘরে জানিয়েছে তোমাদের সম্পর্কের কথা বুবু? হ্যাঁ। সুখ নূরজাহানকে ছেড়ে সোজা হয়ে বসে। রাত আশানুর সুখ নূরজাহান কারো কথায় কোনো আগামাথা বুঝতে পারছে না। নূরজাহান রাতকে টেনে নিচের কোলে শুইয়ে দেয়, পুনরায় ঘুমোতে। সুখ 2 হাতে চোখের পানি মুছে বলে, সত্যি বলছো আপু? তিনি সত্যি বলছি। চট করে সুখের মাঝে চঞ্চলতা দেখা গেল। মন বলল হাসি দিয়ে বলে, আমার আপনাকে অনেক পছন্দ আপু। আশানুর হেসে ফেললে 2 হাতে সুখের কাল টেনে বলে, আমারও তোমাকে বেশ পছন্দ হয়েছে সুখ পাখি। হাসানের থেকে শুনেছে সওদাগর বংশের সকল পুরুষ এখনও জেলে আছে। হাসপাতালে মানিকের চিকিৎসা চলছে অনেক দিন। একটু সুস্থ হওয়ার পরপরই মানিককেও জেলে দেওয়া হবে। বাড়ির 4 থেকে 5টা কেস সওদাগর পরিবারের নামে করেছে, যার জন্য মন্ত্রী হারুন সওদাগর থাকার পরেও রেহাই করতে পারছে না। ভাই ভাতিজাদের সে মোল্লা সওদাগর ও তার 2 ছেলে ও মানিকের সঙ্গী দলবল সহ সবাই জেলে আছে।
মানিক রতন জেলে থাকলেও তাপস আপাতত ঢাকায় আছে। গ্রামের পরিস্থিতির জন্য তাপসকে আপাতত কয়েকদিন গা ঢাকা দিয়ে ঢাকায় থাকতে বলেছে হারুন সওদাগর। বড় চাচার কথায় তাপস ঢাকায় আত্মগোপনে করে আছে। সওদাগর পরিবারের অনুপস্থিতিতে গ্রামের পরিবেশটাও অনেকটা সুস্থ লাগছে। নূরজাহান থানচিতে এসেছে আজ 2 দিন। শিকদার বাড়িতে কাজের মানুষ শেফালি খালা অসুস্থতার জন্য কয়েকদিন ধরে নাকি শিকদার বাড়িতে আসে না কাজ করতে। হাসান ফোন করে শেফালির খোঁজ নেয়, কিন্তু সশরীরে গিয়ে শেফালিকে দেখার সুযোগ হয়নি। সুখ রাত আশানুরের সঙ্গে পুকুরে নেমে গোসল করতে, সঙ্গে ওই পুকুর পাড়ে ছোট ছোট কিছু ছেলে মেয়েও যোগ হয়েছে। সবাই মিলে পানিতে নেমে আনন্দ করছে। নূরজাহান ভাবল একবার গিয়ে শেফালিকে দেখে আসবে। শেফালিকে নূরজাহানের মা আয়শা এই শিকদার বাড়িতে কাজের জন্য এনেছিল। তারপর থেকে শেফালি এই বাড়িতে একজন বিশ্বস্ত কর্মী হিসেবে আছে। বয়সে শেফালি আয়শা সমবয়সী হবে। শেফালি ছেলে মেয়ে সংসার করতে একটা 14 বছরের মেয়ে আছে, যাকে আরও 1 বছর আগে বিয়ে দিয়েছিল পাশের গ্রামের মতিনের লগে। খালি বাড়িতে অসুস্থ শেফালি কিভাবে জীবনযাপন করছে সেইভাবেই নূরজাহান সিদ্ধান্ত নিল শেফালির সঙ্গে এই ভর দুপুরবেলায় দেখা করতে যাবে। ধান কালো বোরখায় নিজেকে আড়াল করে মুখের উপরে নেকাব ফেলে হাসান আজ রামদা হাতে নিয়ে বেরোলো না। সওদাগর পরিবারের সবগুলো জাউরা জেলে আছে। কেউ আজ নূরজাহানের ক্ষতি করতে চাইবে না বিধায় হাসান নিশ্চিন্তে রশিদের অটোরিকশা ডেকে নূরজাহানকে নিয়ে শেফালির বাড়ির সামনে গেল। শেফালির বাড়িটা গ্রামের পূর্ব যে পাহাড়গুলো আছে তার তলদেশে মাটি কেটে একটা টিনের ঘর বানিয়ে পাহাড়ে থাকছে। এই টিনের ঘরটা অবশ্যই হাসান টাকা দিয়েই ছিল বানাতে। হাসানের অনেক অবদান আছে শেফালির জীবনে। শেফালির মেয়ে মর্জিনাকে 1 বছর আগে বিয়ে দেওয়ার সময় সকল খরচ ও যৌতুকের ভার হাসানই নিয়েছিল। রশিদ পাহাড়ের রাস্তায় অটোরিকশা থামাই, এর থেকে আগে গাড়ি যাবে না। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় বেশ ভাঙাচোরা। নূরজাহান এই গাড়ি থেকে নেমে যায়। হাসান নূরজাহানের সঙ্গে যায় না, সে গাড়িতে থাকবে বলেছে। নূরজাহান হাতের কিছু ফলমূল নিয়ে পাহাড়ের রাস্তা ফেলে শেফালির ঘরের দিকে এগোয়। আম্মা, তুমি কইছিলা জামাইয়ের ঘর মায়াকো আপন ঘর হয়, বাপের বাড়ি ক্ষণস্থায়ী। জামাইয়ের বাড়িতে নিজের বাড়ি মনে করতাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মাইনসে কয় ওইটা নাকি আমার বাড়ি না, আমি নাকি 3 কথার বেটি। হোগো পোলা আবার 3 কথা কইলে আমি নাকি তাকো বাড়ির কেউ না। কেন আম্মা, জামাইয়ের বাড়ি আমার না, বাপের বাড়িও আমার না, তাইলে আমার বাড়ি কোনটা আম্মা? যে বাড়ি থেকে আমারে কেউ কখনো তাড়াইতে পারবো না, আমার সেই বাড়ি কোনটা আম্মা? ছোট্ট টিনের ঘরটায় 3টে রুম, একটা খাবার ঘর, বাকি দুটোতে মামিয়েতে থাকে। শেফালির মেয়ের নাম মর্জিনা। 13 বছর বয়সে মর্জিনাকে বিয়ে দিয়ে পাশের গ্রামের দিনমজুর মতিনের সঙ্গে। মর্জিনার স্বামী মতিন রিক্সা চালায়। 6 ভাই বোনের সবার ছোট ছিল মর্জিনার জামাই। সে বাবা মা ভাই বোনের পার্থক্যত ছেলে হওয়ায় বউয়ের কথা কখনো কথা বলে না, বরং মা বাবা আর বোনের কথা শুনেই মর্জিনাকে বিয়ের 1 মাসের মাথায় ধরে মারধর করত। মর্জিনা ছোট মানুষ, মাকে ফোন করে কান্নাকাটি করে এসব কথা জানালে শেফালি সবসময় মেয়েকে বোঝাতো স্বামীর ঘর মেয়েদের আপন ঘর। শ্বশুর বাড়িতে মানুষ কষ্ট দিলেও মুখ বুঝে মেনে নিতে হয়। বউ কথা না শুনলে জামাই একটু আধটু মারধর করবেই। শেফালিকেও মর্জিনার বাবা মারত। শেফালি ধৈর্য ধরে ছিল বলে আজ মর্জিনার বাবার সংসারে টিকতে পেরেছে। মর্জিনাও ধৈর্য ধরে স্বামী সংসার করতে পারলে সেও একসময় সুখ পাবে। স্বামী সুখ না দিলে ভবিষ্যতে সন্তানের সুখ দেবে। শেফালি মাঝ করে চৌকির ওপরে বসে মর্জিনা টিনের ঝাপটাইয়ের সাথে লেগে ছোট্ট পিড়িতে বসে মাকে প্রশ্ন করে। ছোট্ট মর্জিনার রঙিন স্বপ্ন বিয়ের পর চুরমার হয়ে গেছে। বিয়ে নিয়ে কিশোরী মর্জিনার মনে ছিল উচ্ছ্বাসের ঢেউ। বিয়ে মানুষকে সুখ দেয়, আপন ঘর দেয়, স্থায়ী ঠিকানা দেয়, এতটাই তার মা বলতো। সে ছোটবেলা থেকে মায়ের কাছে শুনে এসেছে স্বামীর ঘর মেয়েদের আপন ঘর হয়। অথচ স্বামী ঘরে গিয়ে শুনল স্বামীর ঘরও তার না। সারাদিন গাধার মতো কাজ করেও কত কথা শুনতে হয় শ্বশুর বাড়ির মানুষজনের থেকে। এত কাজ করেও কারো মন পাওয়া যায় না। কাম করতে পারলে ভালো, না করতে পারলে সেটা বলে খোঁচা দেয়। মর্জিনাকে যৌতুকের জন্য ধরে মারধর করে ওর স্বামী। শাশুড়ি মতিনকে বলে মর্জিনাকে মারতে। অথচ এত কিছু শুনেও মর্জিনা মা বলে স্বামীর ঘরে সহ্য ধৈর্য করেই চলতে হয়। সে বলে চৌকিতে বসে পা চিবুতে চিবুতে মেয়ের কথায় বিদ্রুপ করে বলে, মাইয়াকে কোনো আপন ঘর নাই, মাইয়া হইল বহুরূপী। যখন যে ডালে যায় তখন হে ডালে তার আপন নিবাস। মায়াকর বিয়ের আগে বাপের ঘর, বিয়ের পর স্বামীর ঘর, শেষকালে ছেলের ঘর হইলে নারীর আপন ঘর। বুঝলি? নারী কেন বহুরূপী আম্মা? কেন নারীর আপন ঘর নাই? কেন সবাই নারীর বেলায় বৈষম্য কইরা দেখে? বাপের ঘরে মেয়ে, স্বামীর ঘরে বউ, সন্তানের ঘরে মা। আম্মা, নারীর নিজের পরিচয় কি? মায়া করে জন্ম থেকেই নারী শব্দটাই অবহেলিত। নারীর ঠাঁই সবসময় পুরুষের পরেই আসে মর্জিনা। কথায় আছে তুমি নারী বহুরূপী, এটা তোর মানাই লইতে হইব, এটাই বাস্তব। মায়ের কথায় মর্জিনা আহত হচ্ছে। ততই প্রশ্নের তীর ছুঁড়ে যাচ্ছে শেফালির দিকে।
মর্জিনা সহজ সরল একটা মেয়ে। ছোটবেলা থেকে মর্জিনা বেশ প্রশ্ন করত, জগৎ সংসার জানার আগ্রহে শেফালি যা বলতো তাই বিশ্বাস করত। মায়ের চোখে রঙিন দুনিয়া দেখত। মর্জিনার বাবা মর্জিনার 7 বছর বয়সে মারা যায়। মায়ের হাত ধরে মর্জিনার বেড়ে ওঠা। ছোটবেলা থেকে শেফালি মর্জিনাকে যা শিক্ষা দিয়েছে, সেসব শিক্ষার কিছুই স্বামীর ঘরে গিয়ে মর্জিনা পায়নি, বরং পেয়েছে দুঃখ, কষ্ট, লাঞ্ছিত এবং তিরস্কারের জীবন। মায়ের ঘরে মর্জিনা যতটুকু ভালো ছিল, স্বামীর ঘরে তার থেকেও কষ্টে আছে। তাই আজ শেফালির সকল শিক্ষার ওপরে মর্জিনার প্রশ্নের আঙ্গুল উঠেছে। দুনিয়ার সব নিয়ম নারীর বেলায় কেন আম্মা? তোমার কওয়া সবগুলোর ঘর তো পুরুষের ঠিকানা কইলা তুমি, এইখানে আমার ঘর কোনটা আম্মা? মর্জিনার বয়স কম, সাজানো রঙিন স্বপ্ন ভেঙে যাওয়ায় মেনে নিতে পারছে না। হাহাকারে বুক ভেঙে আসছে কষ্টে। মায়ের কাছে সে কি আকুতি মিনতি নিজের আপন ঠিকানা খোঁজার। মর্জিনার প্রশ্নের সঠিক উত্তর শেফালির কাছেও নেই। শেফালি নিজে তার মা, দাদি, শ্বশুরবাড়ি কিংবা সমাজ থেকে যা শিক্ষা পেয়েছে তাই ছোট মর্জিনাকে বোঝাতে চাচ্ছে। শেফালি পা চিবোতে চিবোতে শক্ত গলায় বলে, শোন মর্জিনা, মাইয়া মানুষ ভাগ্য এমনই হয়, পরকাসার নাই, হেগো কোনো আপন ঘর থাহে না। শ্বশুরবাড়িতে কষ্ট কইরাই জীবন কাটাইতে হয়। আমি যেমন তোর বাপের সংসার কষ্ট কইরা পার করছি, তুইও তাই কর। এখন কর, কষ্ট কর, একদিন সুখ আইব। আবার একটা নতুন অনিশ্চিত আশা দিল শেফালি মর্জিনাকে। মর্জিনা বুঝে গেছে ওর মা ওকে শুধু মিথ্যা আশা দিচ্ছে সন্তানের নামে, যার কোনো অস্তিত্ব কিংবা গুরুত্ব নেই দুনিয়াতে। কিন্তু এটা কথার কথা, সবাই বলে, আশা দেয়, মর্জিনা আহত হয়। মায়ের কথা মানিয়ে নাও, আশায় থাকো। মর্জিনা বুঝে গেছে নারী জীবন আশায় পার হয়। যেমন আশায় শেফালি নিজের জীবন পার করেও সুখের দেখা পায়নি, তেমন আশায় মর্জিনাকেও দিন পার করতে বলেছে। মর্জিনা আহত মনে কঠিন কিছু সত্যির মুখোমুখি করে শেফালিকে কিনো মনে বলে, ওই একদিন কবে আই বনমা, তুমি কি সুখের দেখা আজও পাইছ আম্মা? তোমার তো জীবন গেল, যৌবন গেল, মনের সকম মইরা গেল। নারী শুধু আশাই বাঁচে, তার একদিন সুখ হইব, কিন্তু সুখ তার কখনোই হয় না আম্মা। যেমন তোমারও হয় নাই। তুমি এখন আশায় আসো একদিন সুখী হবা, কিন্তু তোমার সুখের দিন আইতে আইতে তুমি পুরাই গেছো আম্মা। তোমার গায়ের রং সৌন্দর্য পুরাই গেছে। এখন তোমার শরীরে আস্তে আস্তে রোগ পাশা বাধাইতাছে। এখন তোমার আর বিলাসিতার শখ জাগে না আম্মা, জাগে শুধু নিয়ম কইরা ওষুধ খাওয়ানোর কথা। তোমার অনিশ্চিত সুখের আশায় তুমি যে কখন ফুরাই গেছো তার টেরও পাও নাই আম্মা। শেফালি মায়ের কথায় উত্তর দিতে না পেরে মর্জিনাকে ধমকে চুপ করালো। শেফালি নিজেও জানে মর্জিনার প্রত্যেকটা কথা সত্য, কিন্তু এই সমাজ তার সব সত্যের ঠাঁই নেই। নূরজাহান দরজার সামনে দাঁড়িয়ে শেফালি ও মর্জিনার কথোপকথন শুনছে। মর্জিনাকে শেফালি ধমক দিতেই নূরজাহান ঘৃণাস্বরে বলে, খালা আসবো? কে? আমি নূরজাহান।